আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন? কে কোথা থেকে দেখতে পাচ্ছেন বা আমাদের এই ক্লাসটা করছেন একটু কমেন্টস করে জানাবেন। যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এগুলো একটু কমেন্টস করলে ভালো হয়। আহ, আর সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন, সাউন্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমাদের সঙ্গে কে কোথা থেকে বলছেন একটু জায়গাটা বলবেন। যেমন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা থেকে বলছেন আলম মাহবুব। আলম মাহবুব। কয়েকজনের নাম বলি। চাঁদপুর থেকে আছেন সাইফুল। নেত্রকোনা থেকে দীপ্তশীল। আজকে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হলো সংবিধান। আজকের ক্লাসটা হবে সংবিধানের প্রথম ক্লাসের কিছু অংশ আলোচনা করব। সংবিধান নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো হবিগঞ্জ থেকে আছেন, যশোর থেকে আছেন সাইদুর রহমান খান, ঢাকা থেকে আছেন শিরিন, দিনাজপুর থেকে আছেন, পটুয়াখালী থেকেও আছেন। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আছেন আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স আয়োজিত এই লাইভ অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা সংবিধানের যে প্রথম ক্লাসটা আছে সেই ক্লাসটা নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ সংবিধানের লেকচার 1 নিয়ে আলোচনা করব। তো আপনারা মোটামুটি খাতা কলম নিয়ে বসতে পারেন, কারণ আমি লেখার সুযোগ দিব, একটু লেখার সুযোগ দিব। খাতা কলম নিয়ে বসতে পারেন। তো আমরা স্লাইডে চলে যাই। আমরা স্লাইডে চলে যাই, একটু দেখি আজকের আলোচনা। তো আজকের যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে সংবিধান। সংবিধান পার্ট 1। মূলত বিসিএস এর যে ক্লাসগুলো আমরা নিয়ে থাকি সেখানে সংবিধানের উপর দুটো ক্লাস নিই প্রিলিমিনারিতে। একটা হচ্ছে এই পার্ট 1 আর পার্ট 2। তো আজকে আমি পার্ট 1 থেকে আলোচনা করব। পার্ট 1। তো প্রথমেই যারা খাতা কলম নিয়ে বসেছেন তারা লিখতে যে সংবিধান সম্পর্কে একটা মানে লাইন লেখেন স্টার চিহ্ন দিয়ে, যে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান। এটা কথাটা অন্যভাবেও বলা যায়, কথাটা কিন্তু আমরা অন্যভাবেও বলতে পারি। সেটা হচ্ছে যে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে বলা হয় সংবিধান। যেমন বললাম, ঠিক উল্টাভাবেও বলা যায় যে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে ওই দেশের সংবিধান। অর্থাৎ কোনো রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে ওই দেশের সংবিধান, কথাটা কিন্তু এভাবেও বলা যায়। অর্থাৎ একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনটাই হচ্ছে কি ওই দেশের সংবিধান। এরপর আমরা হেডলাইন করব অ্যাক্ট। এরপর হেডলাইন করব অ্যাক্ট, এসিটি অ্যাক্ট। অ্যাক্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাক্ট। তো অ্যাক্ট সম্পর্কে যেটা বলা হয়েছে লিখবেন। অ্যাক্ট সম্পর্কে লেখেন, একটি দেশের আইন পরিষদ যে আইন তৈরি করে তাকে অ্যাক্ট বলে। একটি দেশের আইন পরিষদ যে আইন তৈরি করে তাকে অ্যাক্ট বলে। একটি দেশের আইন পরিষদ যে আইন তৈরি করে তাকে অ্যাক্ট বলে। আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই ক্লাসটাকে একটু শেয়ার করে দেন। শেয়ার করে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যারা বন্ধু বান্ধব আছে বিসিএস প্রত্যাশী বা চাকুরি প্রত্যাশী যারা আছেন ওনারা এই ক্লাসটা উপভোগ করতে পারবেন। চাকুরি প্রত্যাশী যারা আছেন তারা এই ক্লাসটা উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, ইতোমধ্যে কিন্তু প্রাইমারির একটা বিশাল নিয়োগ হয়েছে। প্রাইমারি শিক্ষকের একটা, সহকারী শিক্ষকের একটা বিরাট নিয়োগের সার্কুলার হয়েছে। তো সেজন্য এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু বিসিএস নয়, যে কোনো চাকুরি, ইভেন
ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। একদম বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ বলুন, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যেগুলো হয়, এই পুরা সবগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই কিন্তু আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই ক্লাসটা একটু শেয়ার করে দেন, আপনার আইডি থেকে আপনি শেয়ার করে দেন, এবং বেশি বেশি মানুষকে এটা দেখার সুযোগ করে দেন, যাতে আপনার সঙ্গে আপনার বন্ধু বান্ধব বা ছোট ভাই বোন যারা আছে না থাকুক না কেন, তারাও যাতে উপকৃত হয়, তারাও যেন উপকৃত হয়। তো কাজেই এটা শেয়ার করুন, এটা শেয়ার করার জন্য অনুরোধ করা গেল। তো যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে, আমি অ্যাক্ট সম্পর্কে কথা বলছিলাম। তো অ্যাক্ট সম্পর্কে বলছিলাম, একটি দেশের আইন পরিষদ যে আইন তৈরি করে তাকে অ্যাক্ট বলে। আইন পরিষদ মানে কি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আইন পরিষদ হচ্ছে পার্লামেন্ট, অর্থাৎ বা জাতীয় সংসদ। একটি দেশের পার্লামেন্টে যে আইন প্রণীত হয় তাকে অ্যাক্ট বলে। পরের স্লাইডটাতে আমরা যাই। পরের স্লাইডটা হচ্ছে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স পরের স্লাইডটা হচ্ছে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্সের বাংলা হচ্ছে আমরা জানি অধ্যাদেশ। অর্ডিন্যান্সের বাংলা কি? অধ্যাদেশ। তো অর্ডিন্যান্স কাকে বলে সেটা আমরা একটু জেনে আসি। লিখবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, লিখবেন আইন পরিষদের অবর্তমানে, মানে পার্লামেন্টের অবর্তমানে আর কি, লিখবেন আইন পরিষদের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন তৈরি করেন তাকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলে। আই রিপিট, আমি আবার বলছি, আইন পরিষদের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন প্রণয়ন করেন বা তৈরি করেন, একই কথা, রাষ্ট্রপতি যে আইন তৈরি করেন তাকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলে। অর্ডিন্যান্সের বাংলা হচ্ছে অধ্যাদেশ। আপনারা জানেন যে অর্ডিন্যান্সের বাংলা হচ্ছে অধ্যাদেশ। এরপর পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড হচ্ছে অর্ডার। আপনারা হয়তো বা অনেকেই এই অর্ডিন্যান্স, অর্ডার এগুলোর সঙ্গে পরিচিত। তো আমরা এখন অর্ডার সম্পর্কে জানবো। অর্ডার সম্পর্কে যে বিষয় সেটা হচ্ছে, অর্ডার সম্পর্কে লিখবেন যে সংবিধানের অবর্তমানে, অর্ডার সম্পর্কে লিখবেন যে সংবিধানের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন জারি করেন, সংবিধানের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন জারি করেন তাকে অর্ডার বলে, বা রাষ্ট্রপতির আদেশ। অর্ডার বা রাষ্ট্রপতির আদেশ আর কি, তাকে অর্ডার বলে। সংবিধানের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন জারি করেন তাকে অর্ডার বলে। তাহলে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হলো যে অর্ডিন্যান্স এবং অর্ডারের মধ্যে পার্থক্য আছে। অর্ডিন্যান্স এবং অর্ডারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। অনেকে হয়তোবা খেয়াল করেছেন, আমি আরেকবার বুঝিয়ে দিই তাহলে হয়তোবা ক্লিয়ার হবে। একটা হচ্ছে যখন পার্লামেন্টের অবর্তমানে, অর্থাৎ যখন পার্লামেন্ট কার্যকর নয়, ওই সময়ে যদি কোনো আইন প্রয়োজন হয়, রাষ্ট্রপতি কি করেন? রাষ্ট্রপতি ওই আইনটা প্রণয়ন করেন। ওই সময় রাষ্ট্রপতি যে আইনটা প্রণয়ন করেন পার্লামেন্টের অবর্তমানে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। তবে একটা কথা আছে, যখন আবার পার্লামেন্টে অধিবেশন বসবে তখন কিন্তু অধিবেশন বসলেই এই যে অধ্যাদেশটা, এটা পার্লামেন্টে কি করতে হয়? পাশ করে নিতে হয়। এটা পার্লামেন্টে পাশ করে নিতে হয়। আর অর্ডার বিষয়টা কি দেখলাম, যে হতে পারে অনেক সময় কোনো দেশের সংবিধানটা মানে কার্যকর নেই, তো সংবিধান তো হচ্ছে মূল আইন, তো সংবিধানটা যদি কার্যকর না থাকে, ওই মুহূর্তে যদি রাষ্ট্রপতি কোনো প্রয়োজনে আইন প্রণয়ন করেন, সেটা হচ্ছে কি? অর্ডার। তাহলে অর্ডিন্যান্স এবং অর্ডারের মধ্যে পার্থক্য হলো, যখন আপনার পার্লামেন্ট কার্যকর নেই তখন রাষ্ট্রপতি আইন জারি করলে ওটা হচ্ছে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ, আর যখন সংবিধান কার্যকর নেই তখন হচ্ছে আইন জারি করলে অর্ডার। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর হেডলাইন করবেন বিল। বিল বিল আর বিল সম্পর্কে লিখবেন আইনের
প্রস্তাব বা খসড়াকে বিল বলে। আইনের প্রস্তাব বা খসড়াকে বিল বলে। আইনের প্রস্তাব বা খসড়াকে বিল বলে। আপনারা জানেন যে বিল হচ্ছে দুই প্রকার। বিল দুই প্রকার, এক হচ্ছে সরকারি বিল, আর একটা হচ্ছে কি বেসরকারি বিল। বিল দুই প্রকার, সরকারি বিল এবং বেসরকারি বিল। প্রথমেই হেডলাইন করবেন সরকারি বিল। প্রথমেই আমরা হেডলাইন করব সরকারি বিল। সরকারি বিল সম্পর্কে লিখবেন, মন্ত্রীগণ যে বিল জাতীয় সংসদ উত্থাপন করেন তাকে সরকারি বিল বলে। মন্ত্রীগণ যে বিল জাতীয় সংসদে উত্থাপন করেন তাকে সরকারি বিল বলে। মন্ত্রীগণ যে বিল জাতীয় সংসদে উত্থাপন করেন তাকে সরকারি বিল বলে। এরপর হেডলাইন করব বেসরকারি বিল। এরপর হেডলাইন বেসরকারি বিল। আর বেসরকারি বিল সম্পর্কে লিখবেন, সংসদ সদস্যগণ যে বিল জাতীয় সংসদে উত্থাপন করেন তাকে বেসরকারি বিল বলে। তাকে বেসরকারি বিল বলে। আমি আবার বলছি, সংসদ সদস্যগণ যে বিল জাতীয় সংসদে উত্থাপন করেন তাকে বেসরকারি বিল বলে। তাহলে বিষয়টা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে আইনের প্রস্তাব বা খসড়াকে বিল বলা হচ্ছে। বিল দুই রকম, একটা হচ্ছে সরকারি বিল, এবং সরকারি বিলগুলো এটা জাতীয় সংসদ উত্থাপন করেন মন্ত্রী মহোদয়গণ। আর বেসরকারি বিল যেগুলো আছে, যেগুলোকে বেসরকারি বিল বলা হচ্ছে, এগুলো জাতীয় সংসদ উত্থাপন করেন হচ্ছে সংসদ সদস্য বা এমপি মহোদয়গণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরবর্তী স্লাইডটা একটু দেখি, রুল। পরবর্তী স্লাইডটা একটু দেখবেন, রুল। রুল সম্পর্কে লিখবো আমরা। রুল সম্পর্কে লেখেন, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত মূল আইনের পরিপূরক আইনকে রুল বা বিধি বলে। বিধি। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত মূল আইনের পরিপূরক আইনকে রুল বা বিধি বলে। রুল বা বিধি বলে। আমরা দু একটি কমেন্টস পড়ে আসি। সাকলাইন মুস্তাক লিখেছেন, স্যার আশা রাখি খুব শীঘ্রই সরাসরি আপনার ক্লাস করব। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরাও আশা রাখি। এছাড়া অমিত সরকার আছেন গাইবান্ধা থেকে। হ্যাঁ, নাইমা খানম লিখেছেন ক্লিয়ার। ধন্যবাদ আপনাকে, আপনি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তো যে কথা বলছিলাম, যে রুল সম্পর্কে বলেছিলাম যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত মূল আইনের পরিপূরক আইনকে রুল বা বিধি বলে। আসলে বিষয়টা হচ্ছে যে মূল যে আইনগুলো থাকে, এই আইনটার আর অনেক পরিপূরক আইন লাগে, সেগুলোকেই বলা হচ্ছে রুল বা বিধি। আর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে উপযুক্ত কর্তৃপক্ষ এটা আবার কি জিনিস? এটা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ। সরকার যাকে দায়িত্ব দিবেন এই কাজের জন্য তিনি হচ্ছেন যথাযথ কর্তৃপক্ষ। যদি কোনো কমিটি করে দায়িত্ব দেয় তাহলে সেই কমিটি যথাযথ কর্তৃপক্ষ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা হচ্ছে রেগুলেশন। হেডলাইন রেগুলেশন। রেগুলেশন। যাই হোক, আপনাদেরকে আমি আবার অনুরোধ করব যে আজকের এই ক্লাসটা আপনারা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন চাকরি প্রত্যাশী, প্লাস এই যে যারা প্রাইমারি জব মানে অ্যাপ্লাই করেছেন বা করবেন তারা, এছাড়া যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবেন, এদেরকেও একটু দেখার সুযোগ করে দিবেন। কারণ
বিসিএস সহ যে কোনো জব প্লাস এই অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আজকের এই সংবিধানের যে বেসিক ক্লাসটা, প্রথম ক্লাস, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাস থেকে কিন্তু 2-3টা প্রশ্ন চলে আসবে ইনশাল্লাহ। এই ক্লাস থেকেই দেখবেন ম্যাক্সিমাম চাকরির পরীক্ষায়, বিশেষ করে প্রিলিমিনারি এমসিকিউ যে পরীক্ষাগুলো হয়, এখানে কিন্তু এই ক্লাস থেকে 2-3টা প্রশ্ন চলে আসে। তো পুরো আলোচনা আমি করতে পারবো না ডেফিনেটলি, কারণ আমরা ক্লাস নিব হচ্ছে 1 ঘন্টা ক্লাস নিব। বেসিক্যালি এই ক্লাসটা 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার ক্লাস যেটা আমরা ক্লাসরুমে নিয়ে থাকি, বা আমাদের যে অনলাইন প্রোগ্রাম চলছে, এবার নিচে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, যে অনলাইন প্রোগ্রাম আমরা জুম অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো পরিচালনা করছি। লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্সের যে হটলাইন নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইনে আপনারা জুম অ্যাপসের মাধ্যমে আমাদের সঙ্গে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারেন। এক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হলো বিশেষ করে যারা বিসিএস কোর্সগুলোতে ভর্তি হবেন, তারা যখন আবার অফলাইনে ক্লাস শুরু হবে, তখন ব্রাঞ্চে গিয়েও আপনি ক্লাসগুলো করতে পারবেন। আর অনলাইন তো থাকছেই, এটা একটা বিষয় গেল। তো আপনারা শেয়ার করে দেন, যাতে আরো অনেক বেশি মানুষ এটা দেখার সুযোগ পায়। আলোচনা যাই হোক, 1 ঘন্টা হয়তো পুরো আলোচনা হবে না, আমি খুব ভালো করেই জানি যে 1 ঘন্টা আমি পুরো আলোচনা করে ফেলবো, সব মিথ্যা আশ্বাস প্রশ্বাস আমি দিই না। তো কাজেই যেটুকু আলোচনা হয় আশা করি উপকৃত হবেন। তো হেডলাইন করেছিলাম আমরা রেগুলেশন। তো রেগুলেশন সম্পর্কে আমরা একটু কথা বলবো। রেগুলেশন সম্পর্কে লিখবেন যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিধির, রুল বা বিধির, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত রুল বা বিধির পরিপূরক আইনকে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিধির পরিপূরক আইনকে রেগুলেশন বা প্রবিধি বলে। আমি প্রবিধি এটা লিখে দিয়েছি বোর্ডে, আমি আবার বলছি, একটু মিলায় নেন, যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিধির রুল বা বিধির পরিপূরক আইনকে রেগুলেশন বা প্রবিধি বলে। রেগুলেশন বা প্রবিধি বলে। আমরা পরের স্লাইডে যাব। পরের স্লাইডটা হচ্ছে ম্যানুয়াল। হেডলাইন করুন ম্যানুয়াল। আর ম্যানুয়াল সম্পর্কে একটু লিখবেন যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত, লিখুন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত, কমা দিয়ে লিখবেন ব্যাখ্যা, বিশ্লেষণ ও টিকা। লিখুন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ব্যাখ্যা, বিশ্লেষণ ও টিকা সম্বলিত আইনকে ম্যানুয়াল বলে। আই রিপিট, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ব্যাখ্যা, বিশ্লেষণ ও টিকা সম্বলিত আইনকে ম্যানুয়াল বলে। আসলে ম্যানুয়ালের বাংলাটা হবে হচ্ছে ব্যবহার বিধি। তো বাংলার থেকে ইংরেজিটাই সুন্দর, ম্যানুয়াল, এটাই পারফেক্ট। লিখেছেন? আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডটা হচ্ছে গণপরিষদ। গণপরিষদ সম্পর্কে লিখবেন যে পরিষদ একটি দেশের জন্য সংবিধান রচনা করে তাকে গণপরিষদ বলে। আবার বলছি, যে পরিষদ একটি দেশের জন্য সংবিধান প্রণয়ন করে বা সংবিধান রচনা করে তাকে গণপরিষদ বলে। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে গণপরিষদের একমাত্র কাজ হচ্ছে কি? সংবিধান প্রণয়ন করা। গণপরিষদের একমাত্র কাজ হচ্ছে সংবিধান প্রণয়ন করা। যখন সংবিধান প্রণয়ন হয়ে যায় এবং এই সংবিধান যখন অ্যাক্টিভ হয়, বলবৎ বা কার্যকর হয়, অটোমেটিক কি হয়? গণপরিষদ কিন্তু বাতিল হয়ে যায়। সংবিধান অ্যাক্টিভ, গণপরিষদ অটো বাতিল। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর হেডলাইন করবেন সংবিধান প্রণয়ন প্রক্রিয়া ও প্রণয়ন।
অ্যাকচুয়ালি এটা হচ্ছে হেডলাইনটা কি হবে, যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া ও প্রণয়ন, বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া ও প্রণয়ন, এটা হেডলাইন, এটা হচ্ছে মেন হেডলাইন হবে, যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া ও প্রণয়ন। এরপর এখানেই একটু নিচে একটা সাবটাইটেল করবেন, নিচে একটা সাবটাইটেল কি হবে, সাবটাইটেল হবে হচ্ছে স্বাধীনতার ঘোষণা সনদ, স্বাধীনতার ঘোষণা সনদ, স্বাধীনতার ঘোষণা সনদ। এখানে প্রথম কথাটা লিখবেন হচ্ছে, এখানে স্টার চিহ্ন দিয়ে প্রথম কথাটা লিখুন, প্রথম কথাটা লিখুন যে এটি বাংলাদেশের প্রথম সংবিধান বা অন্তর্বর্তীকালীন সংবিধান। আমি আবার বলছি, স্বাধীনতার ঘোষণা সনদ সম্পর্কে প্রথম যে কথাটা আপনি লিখবেন, স্টার দিয়ে লিখবেন এটি বাংলাদেশের প্রথম সংবিধান বা অন্তর্বর্তীকালীন সংবিধান, এটি বাংলাদেশের প্রথম সংবিধান বা অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে এই যে বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণা সনদ, এটাই হচ্ছে কি বাংলাদেশের প্রথম সংবিধান বা অন্তর্বর্তীকালীন সংবিধান। স্টার চিহ্ন দেন, আবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্টার চিহ্ন দিয়ে লিখবেন 10 এপ্রিল 1971, 10 এপ্রিল 1971 এই সংবিধান গ্রহণ করা হয়। মানে এই যে অন্তর্বর্তীকালীন সংবিধান বললাম সেটা বলছি আর কি, যে 10 এপ্রিল 1971 এই সংবিধান গ্রহণ করা হয়, মানে অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে এটাকে গ্রহণ করা হয়। লিখেছেন, স্টার চিহ্ন দেন, আবার স্টার চিহ্ন দিয়ে লিখবেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার আমিরুল, বোর্ডে লেখা আছে, মানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নামটা, ব্যারিস্টার আমিরুল ইসলাম এই সনদ রচনা করেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম এই সনদ রচনা করেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম এই সনদ রচনা করেন এবং এটি পাঠ করেন, এবং এটি পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী, এবং এটি পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী, এবং এটি পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। লিখেছেন, এটি পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। এটা নোট লিখবেন, নোট, NOTE, নোট, এটা নোট লিখবেন, নোট দিয়ে লিখবেন যে বিশ্বের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে, নোট দিয়ে লেখেন পৃথিবীর ইতিহাসে দুটি জাতির ক্ষেত্রে, পৃথিবীর ইতিহাসে দুটি জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে স্বীকৃত। আপনাদেরকে প্রশ্ন করি, এই দুটো দেশ কোন দুইটা দেশ? পৃথিবীর ইতিহাসে দুটি জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে স্বীকৃত, স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে স্বীকৃত। এক নম্বর হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ, আর 2 নম্বর হচ্ছে কি USA। এক হচ্ছে বাংলাদেশ, 2 হচ্ছে কি USA, মানে মার্কিন যুক্তরাষ্ট্র। 1 বাংলাদেশ, 2 USA, 1 বাংলাদেশ, 2 USA। লিখেছেন, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে বিশ্বের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে দুটো জাতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা সনদ সংবিধান বলে স্বীকৃত। এক হচ্ছে আমাদের বাংলাদেশ, আর 2 হচ্ছে USA। এই যে কয়দিন আগেই, কয়দিন কি 2-1 দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেল, এবং ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে মিস্টার জো বাইডেন উনি মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটা জানতে পেরেছি। এবং 77 বছর বয়সে, 77 ওনার এজ, আপনি কল্পনা করতে পারেন। এখানে যে কথাটা আমি যে জন্য বললাম,
সেটা হচ্ছে আমরা অনেকেই এই 25-30 বছর বয়সের মধ্যে কি হচ্ছে, হতাশ হয়ে যাচ্ছি যে না, আমার দ্বারা লাইফে কিছু হলো না। জাস্ট একটু চিন্তা করেন তো, এই মিস্টার জো বাইডেন, উনি যদি এই 25-30 বছর বয়সে আমরা যারা হতাশ হয়ে যাই এদের মতো যদি চিন্তা করতেন যে আমার দ্বারা কিছু হবে না, আমি ঘরে বসে থাকি, তাহলে উনি কি 77 এই এজে এসে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হতে পারতেন? সফলতা অর্জনের কোনো বয়স নাই, সফলতা অর্জনের কোনো বয়স নাই, এবং সফলতার কোনো লিমিট নেই। কথাটা আবার ভালো করে শুনবেন, সফলতা অর্জনের কোনো বয়স নাই, সফলতার কোনো লিমিট নাই, মানে সফলতার কোনো শেষ নাই যে আমি এই পর্যন্ত গিয়েছি, এর চাইতে বেশি সফল আর হওয়া যাবে না, তা কিন্তু নয়। আপনি যতটা উপরে যাবেন আপনার সফলতার মাপকাঠি আরো কি হবে, আপনি আরো বেশি সফল হবেন, আরো বেশি উপরে যাবেন, আপনি আরো সফল। সফলতার কোনো শেষ নাই, সফলতার কোনো শেষ নেই। এই যে মিস্টার জো বাইডেনের কথাই যদি বলি, উনি এবার নির্বাচিত হয়েছেন, পরের বার উনি যদি আবার নির্বাচিত হন তাহলে কি হবে? পরপর 2বার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন, তাহলে কি সফলতার মাত্রা কিন্তু বাড়লো। মিস্টার ট্রাম্প উনিও কিন্তু একজন সফল ব্যক্তি, উনি আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু উনি কিন্তু পরপর 2বার হলেন না। উনি যদি পরপর 2বার হতেন তাহলে কি হতো, উনি আরো বেশি সফল হতেন। কাজে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সফলতার কোনো এজ নাই, সফলতার কোনো লিমিট নাই, সফলতার কোনো শেষ নাই, এটাই হচ্ছে আসল কথা। কাজেই আমরা যারা একটুখানি পড়াশোনা করেই বা 2-1 বছর চাকরির পিছনে ছুটেই একেবারে টায়ার্ড হয়ে গিয়েছি, ভেঙে পড়েছি যে না আমার দ্বারা আর কিছু হবে না, তাহলে আপনার দ্বারা আসলেই কিছু হবে না, তাহলে আপনার দ্বারা আসলেই কিছু হবে না। নর্মাল সেন্স, আমি প্রেসিডেন্ট হতে বলছি না মার্কিন যুক্তরাষ্ট্রের, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি আপনাকে উৎসাহিত করছি না, অ্যাটলিস্ট চেষ্টা তো করেন, মানে আপনার লেভেলে চেষ্টা করেন। আমরা বাংলাদেশে বসে তো আর আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবো না, তবে যে বিষয়টা যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার লেভেলে যেটুকু অর্জন করা সম্ভব সেটা ট্রাই করেন। আপনি যদি এখনই এই বয়সেই যদি আপনি হেরে যান, তাহলে আপনার বয়স যখন 50 হবে, 60 হবে, তখন আসলে নির্ধারণ করা হবে, শেষ জীবনে গিয়ে আপনি যখন মারা যাবেন তখন নির্ধারণ করা হবে যে আপনি একজন সফল ব্যক্তি ছিলেন নাকি আপনি একজন ব্যর্থ মানুষ ছিলেন। তো কাজেই ব্যর্থতা সফলতা এই মাঝ বয়সে এসে 30-35 বা 40-50 বছর বয়সে এসেও আসলে নির্ধারণ করা যায় না। এটা আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে ফাইট করতেই হবে, এবং আপনি শেষ দিনে গিয়েও যদি, মরার আগে গিয়েও, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে গিয়েও যদি আপনি ভালো কিছু করেন, ভালো পর্যায়ে যান, তাহলেই আপনি সফল। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। কাজেই এই মিস্টার জো বাইডেন, উনি যদি 77 বছর বয়সে এসে আমেরিকার 46তম প্রেসিডেন্ট হতে পারে, তো আপনারা যারা আছেন বা আমরা যারা আছি, আমরাও নিশ্চয়ই অতটা সফল না হলেও আমাদের গণ্ডির মধ্যে যেটুকু সফলতা অর্জন করা যায় সামর্থ্যের মধ্যে, সে চেষ্টা আমরা করতেই পারি। যাই হোক, আমরা আরেকটু আগাই। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে দুটো দেশের কথা বলেছেন, এক হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে কি ইউএসএ। স্টার চিহ্ন দিবেন, একটি স্টার চিহ্ন দিয়ে একটু লিখবেন যে ইউএসএ এর সংবিধান হলো, স্টার চিহ্ন দিয়ে লিখবেন ইউএসএ এর সংবিধান হলো বিশ্বের প্রথম লিখিত ও সবচাইতে ছোট সংবিধান। স্টার চিহ্ন দিয়ে লিখুন ইউএসএ এর সংবিধান হলো বিশ্বের প্রথম লিখিত ও সবচাইতে ছোট সংবিধান। ইউএসএ এর সংবিধান হলো বিশ্বের প্রথম লিখিত ও সবচাইতে ছোট সংবিধান। লিখেছেন? স্টার চিহ্ন দেন। আবার লিখবেন ফ্রান্সের সংবিধান হলো ফ্রান্সের সংবিধান হলো বিশ্বের দ্বিতীয় লিখিত সংবিধান। ফ্রান্সের সংবিধান হলো বিশ্বের দ্বিতীয় লিখিত সংবিধান। ফ্রান্সের সংবিধান হলো বিশ্বের দ্বিতীয় লিখিত সংবিধান।
স্টেশনও দিবেন, আবার স্টেশনও দিয়ে লিখবেন ভারতের সংবিধান হলো বিশ্বের সবচাইতে বড় লিখিত সংবিধান। ভারতের সংবিধান হলো বিশ্বের সবচাইতে বড় লিখিত সংবিধান। এরপর আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডটা হেডলাইন করবেন অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ। স্টার চিহ্ন দিয়ে লিখবেন অস্থায়ী সংবিধান আদেশ। হেডলাইন আন্ডারলাইন করে স্টার চিহ্ন দিয়ে লিখবেন 10 জানুয়ারি 1972। 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। আই রিপিট, স্টার চিহ্ন দিয়ে লিখবেন 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। স্টার চিহ্ন দেন, আবার লিখবেন পরদিন 11 জানুয়ারি 1972। পরদিন 11 জানুয়ারি 1972 তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। পরদিন 11 জানুয়ারি 1972 তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই আদেশের মাধ্যমে, স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে, এই আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে, এই আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের নির্দেশনা দেওয়া হয়। এই আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের নির্দেশনা দেওয়া হয়। লিখেছেন? আমাদের কাছে হয়তোবা অনেকে জানেন, আবার অনেকের কাছে ক্লিয়ার নয় যে রাষ্ট্রপতি শাসিত সরকারটা কি আর মন্ত্রী পরিষদ শাসিত সরকারটা কি। সেক্ষেত্রে উদাহরণ দেওয়া যাবে বাংলাদেশ এবং ইউএসএরই। এই দুটো দেশের উদাহরণ দিয়ে আমি বোঝাতে পারবো। যেমন আমার দেশে, আমাদের বাংলাদেশে যে সরকারটা রয়েছে এটা হচ্ছে সংসদীয় সরকার, অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত সরকার। এখানকার মানে একটা মন্ত্রী পরিষদ দেশটাকে শাসন করে এবং এই মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রধান। এটা বাংলাদেশে রয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারটা রয়েছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। যেমন বর্তমান এই মুহূর্তে প্রেসিডেন্ট আছে ওখানে ডোনাল্ড ট্রাম্প। ওনার পরিবর্তে সম্ভবত কিছুদিন পরেই মিস্টার জো বাইডেন উনি হয়তোবা দায়িত্বভার গ্রহণ করবেন। তো এই যে বিষয়টা, আমেরিকায় হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার আর আমাদের বাংলাদেশে হচ্ছে কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমরা স্টার চিহ্ন দিব, আবার স্টার চিহ্ন দিব, আবার দিয়ে লিখবেন 12 জানুয়ারি 1972। 12 জানুয়ারি 1972 এই মোতাবেক, মানে কোন মোতাবেক? ওই যে অস্থায়ী সংবিধান আদেশ জারি ওই মোতাবেক আর কি। তো 12 জানুয়ারি 1972 এই মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 12 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলে বিচারপতি আবু সাইদ চৌধুরী, রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলে বিচারপতি আবু সাইদ চৌধুরী
বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিচারপতি আবু সাইদ চৌধুরী বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। লিখেছেন দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন ওই দিন রাতেই। ওই দিন মানে কোন দিন? 12ই জানুয়ারি 1972। লিখবেন অতঃপর ওই দিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লিখেছেন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এখানে একটু শুনবেন। বিষয়টা হলো যে 10 জানুয়ারি 1972 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বদেশ প্রত্যাবর্তন করেন, এটা আপনারা জানেন সবাই। পরের দিনই উনি কি করেছেন? অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছিলেন এবং সেই আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন? রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। পদত্যাগ করলে বিচারপতি আবু সাইদ চৌধুরী উনি বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হন, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন হচ্ছে প্রথম রাষ্ট্রপতি। আর উনি পদত্যাগ করলে আবু সাইদ চৌধুরী দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন। এরপর যে ঘটনা সেটা হচ্ছে বঙ্গবন্ধুর নির্দেশে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করলে ওই দিনই অর্থাৎ 12ই জানুয়ারি রাতের বেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে উনি শপথ গ্রহণ করলেন। অর্থাৎ আর তাজউদ্দিন আহমেদকে দেওয়া হলো অর্থমন্ত্রীর দায়িত্ব। এজন্যই ওই যে 30 জুন 1972 যখন বাংলাদেশের প্রথম বাজেটটা ঘোষণা করা হয়, বাংলাদেশের প্রথম বাজেটটা ঘোষণা করেছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। উনি কিন্তু ওই সময় কি ছিলেন? তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। 30 জুন 1972 সালে উনি ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী, আর বঙ্গবন্ধু হয়ে যান বাংলাদেশের কি দ্বিতীয় প্রধানমন্ত্রী। এ কারণেই যদি কখনো আপনাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে, উত্তর হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীকে, সেটাও উত্তর কিন্তু সেম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে অনেকের কাছে। যাই হোক, এরপর আমরা পরবর্তী স্লাইডে যাব। তো পরবর্তী স্লাইডে যাওয়ার আগে একটা বিষয় আপনারা হেডলাইন করতে পারবেন, সেটা হচ্ছে গণপরিষদ আদেশ জারি ও গঠন। গণপরিষদ আদেশ জারি ও গঠন। মূলত আমরা এই সময় 2 ঘন্টার ক্লাস একটা ব্রেক দিই, সেভাবে স্লাইডটা করা। তো আপনাদেরকে আর ব্রেক দিব না, ব্রেক না দিয়ে একবারে শেষ করে দিব, আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে গণপরিষদ আদেশ জারি ও গঠন, সেক্ষেত্রে লিখবেন 23 মার্চ 1972। 23 মার্চ 1972 রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। 23 মার্চ 1972 রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। গণপরিষদ আদেশ জারির মাধ্যমে গণপরিষদ গঠন করেন। লিখেছেন যে কথা বলছিলাম
23 মার্চ 1972 রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারির মাধ্যমে গণপরিষদ গঠন করেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতীয় পরিষদের 169 জন, ও প্রাদেশিক পরিষদের 300 জন। জাতীয় পরিষদের 169 জন ও প্রাদেশিক পরিষদের 300 জন, মোট 469 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করা হয়। আমি আবার বলি, যা বলি লেখেন, পরে বোঝাচ্ছি। জাতীয় পরিষদের 169 জন ও প্রাদেশিক পরিষদের 300 জন, মোট 469 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করা হয়। স্টার চিহ্ন দিয়ে লিখবেন, একটু কমা দিয়ে লিখবেন অবশ্য। স্টার চিহ্ন দিয়ে লিখবেন যে তবে মৃত্যুর পরে কমা, তবে মৃত্যু, কমা দিয়ে পাকিস্তানের নাগরিক হওয়া ও দল থেকে বহিষ্কার। লিখবেন তবে মৃত্যু, পাকিস্তানের নাগরিক হওয়া ও দল থেকে বহিষ্কার ইত্যাদি কারণে, তবে মৃত্যু, পাকিস্তানের নাগরিক হওয়া ও দল থেকে বহিষ্কার ইত্যাদি কারণে 66 জন সদস্য বাদ পড়েন। 66। তাহলে কি বললাম? তবে মৃত্যু, পাকিস্তানের নাগরিক হওয়া এবং দল থেকে বহিষ্কার ইত্যাদি কারণে 66 জন সদস্য বাদ পড়েন। অর্থাৎ গণপরিষদের মোট সদস্য হচ্ছে, সদস্য সংখ্যা ছিল 403 জন। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে। ম্যাক্সিমাম গাইড বইয়ে কিন্তু লেখা আছে 403 জন, উত্তর 403 জনই হবে। উত্তর অবশ্যই 403 জন হবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 403 জন, 403 জন আসলে কিভাবে হলো সেই ব্যাখ্যা কিন্তু সাধারণত এই প্রচলিত যেসব গাইড টাইড বা বই টই বাজারে পাওয়া যায় সেখানে কিন্তু উল্লেখ নাই। কথা হলো যে আমার কথা বলার উপস্থাপনার দেখার দরকার নেই, আমার কথাগুলো শুনবেন। আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো আশা করি কাজে লাগবে। তো যাই হোক, যে কথা বলছিলাম সেটা হলো যে কথা বললাম, তাহলে এই যে 169 জন আর 300 জন কিসের বিষয়? যারা আমার ক্লাস করেছেন হয়তো বা আগে, সেখানে আমরা 1970 সালে নির্বাচন পড়িয়েছিলাম। যারা আমার ক্লাস হয়তো বা করেছেন তারা জানেন যে 1970 সালে নির্বাচন পড়িয়েছিলাম। সেই 1970 সালের নির্বাচনে আপনার জাতীয় পরিষদে আসন ছিল পূর্ব পাকিস্তানে 169টা, আর প্রাদেশিক পরিষদে আসন ছিল হচ্ছে 310টা। তবে কথা হচ্ছে 10টা ছিল সংরক্ষিত মহিলা আসন। তো সে মহিলা আসন বাদ, তাহলে এই যে 169টা ছিল জাতীয় পরিষদের আসন, আর 310টার মধ্যে 300টা হচ্ছে মেইন যে আসন প্রাদেশিক পরিষদের। এই 169 এবং 300 জন প্রাদেশিক পরিষদের সদস্য, এই মোট 469 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করা হলো। কিন্তু গঠন করতে গিয়ে কি দেখা হলো? কারণ নির্বাচন তো হয়েছিল 1970 সালে, আর আমরা এই গণপরিষদ গঠন করতে গেলাম 1972 সালের 23 মার্চ। তো এই সময় দেখা গেল যে এই সময়ের মধ্যে কেউ কি হয়েছে, কিছু সদস্য মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। এবং এরপর কি হয়েছে, কেউ আবার পাকিস্তান এবং বাংলাদেশ দুটো রাষ্ট্রের যখন জন্ম হয়ে গেল তখন আবার অনেকে পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে পাকিস্তানে চলে গিয়েছেন। আবার কিছু হয়েছে কি, দল থেকে বহিষ্কার হয়েছিলেন। কিছু সদস্য, কয়েকজন সদস্য ওনারা কি হয়েছিল, দল থেকে বহিষ্কার হয়েছিল। তাহলে এই যে মৃত্যু, পাকিস্তানের নাগরিক হওয়া এবং দল থেকে বহিষ্কার, এরকম টোটাল সংখ্যাটা ছিল হচ্ছে 66 জন। তাহলে 469 থেকে 66 জন সদস্য বাদ গেলে থাকলো কত?
403 জন, 403 জন। তো আলোচনা আজকে আর বেশি দীর্ঘায়িত করব না। তো কাজেই যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কতজন ছিল, অবশ্যই 403 জন ছিল। তো আসলে সংবিধানের আলোচনা আরও রয়ে গিয়েছে, তো সময় স্বল্পতার কারণে আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, সেটা একটা বিষয়। তবে তার আগে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন। সেটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু অনলাইনে প্রোগ্রামে ভর্তি চলছে, যে নাম্বারগুলো পাচ্ছে এই নাম্বারগুলোতে বিসিএস এবং প্রাইমারি উভয় কোর্সেই ভর্তি চলছে। আপনারা সে ব্যাপারে এই যে নিচে যে নাম্বারগুলো আছে, হটলাইন নাম্বারগুলো, এগুলোতে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আরেকটি বিষয়, সেটা হচ্ছে আজকের এই ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাতে পারেন, সেটা একটা বিষয়। আর আপনাদের কারো প্রশ্ন থাকলে একটু করতে পারেন। কারো কোনো প্রশ্ন? রিয়াজউদ্দিন বলেছেন অধ্যাদেশ কি? অধ্যাদেশ নিয়ে আগে একবার বলেছি, তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করলেন আর একবার বলছি। সেটা হচ্ছে মানে যখন পার্লামেন্ট অ্যাক্টিভ থাকে না, অর্থাৎ যখন জাতীয় সংসদ কার্যকর থাকে না বা আইন পরিষদের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন জারি করেন সেটা হচ্ছে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। আর অর্ডারটা বলেছিলাম যে সংবিধানের অবর্তমানে রাষ্ট্রপতি যে আইন জারি করেন সেটা হচ্ছে অর্ডার। তাহলে অর্ডিন্যান্স এবং অর্ডারের মধ্যে পার্থক্য আছে, আপনি হয়তোবা মিস করেছেন, তো আপনার জন্য আরেকবার বললাম যে অধ্যাদেশটা তাহলে বুঝতে পেরেছেন। অধ্যাদেশ এবং অর্ডারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তো আরও আলোচনা রয়ে গিয়েছে, কারণ সংবিধানের উপর আরও আলোচনা যথেষ্ট রয়ে গিয়েছে। তো সে আলোচনা হয়তোবা আমরা ভবিষ্যতে আবার কোনো ক্লাসে করব। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। তো সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।